ফের করোনা ঝুঁকি নিয়েই ঈদযাত্রায় মানুষের ঢল। মহাসড়কে যানজট, 24 ঘন্টায় 225 জনের মৃত্যু। মাস দেড়েকের মধ্যেই আসছে আরও 2 কোটি টিকা। ঢাকার বাইরে জমজমাট কোরবানির হাট। উত্তরাঞ্চল থেকে ক্যাটল ট্রেনে ঢাকায় হাজার পশু। 10 ঘন্টায় চট্টগ্রাম সিটিতে বর্জ্য অপসারণের ঘোষণা। সরকারি মাল দরিয়ায় ঢাল। প্রশাসনের কর্মকর্তাদের এই মনোভাব পরিবর্তনেই করোনার মধ্যেও এগিয়েছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। জবাবদিহির চর্চা বাড়ানোর আহ্বান। মক্কা থেকে মিনায় মুসল্লিরা। কাল ফজরের পর থেকে আরাফাতের ময়দানে জড়ো হবেন 60,000 হাজি। করোনা মোকাবেলায় সৌদি সরকারের ব্যাপক প্রস্তুতি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ফের করোনার ঝুঁকি নিয়ে ঈদযাত্রায় মানুষের ঢল নেমেছে। লঞ্চে গাদাগাদি করে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলবাসী। মহাসড়কেও যাত্রী চাপ বাড়ায় তৈরি হচ্ছে যানজট। রাজধানীর টিকিট কাউন্টার থেকে নির্ধারিত সময়ে গাড়ি না ছাড়ায় যাত্রী ভোগান্তি চরমে উঠেছে। দ্বিগুণ দামে টিকিট বিক্রি করলেও পাশাপাশি আসনেই বসানো হচ্ছে যাত্রীদের। একই চিত্র ট্রেনেও। ঈদযাত্রার চতুর্থ দিন রোববার বিকেল থেকেই সদরঘাটের প্রতিটি পন্টুন ছিল ঘরমুখ মানুষের ঠাসা। গায়ে গায়ে মিলে যে যেভাবে পেরেছেন ওঠেন নিজ নিজ এলাকার লঞ্চে। মাস্ক থাকলেও যেখানে ছিল না সামাজিক দূরত্বের ছিটে ফোটাও। লঞ্চের ভেতরে ডেকের দৃশ্য ছিল আরও ভয়াবহ। প্রত্যেক যাত্রীর দুই পাশে 3 ফুট করে জায়গা ফাঁকা রাখার কথা থাকলেও বাস্তবে তা কোনো লঞ্চেই দেখা যায়নি। অনেক যাত্রী অভিযোগ করেন ভাড়া 60% বেশি নিলেও ডেকে যাত্রী বহন করেছে 2 থেকে 3 গুণ বেশি। লঞ্চে ওঠার সময় দেখলাম যে একজনের গায়ের ভিতরে একজন গাদাগাদি করে উঠতেছে। যেখানে 3 ফুট দূরত্ব মানার কথা ছিল সেখানে 3 ফুট তো দূর কথা, 3 ফুটের ভিতরে 10 জন বসে আছে। না, সামাজিক দূরত্ব বজায় বলতে কিছুই নাই। ম্যাক্সিমাম 3 ফিট দূরে থাকা লাগে। একজন কার সাথে একজন বাইছে, কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবে? লঞ্চের অবস্থা খুব খারাপ। ভাবছিলাম যে হয়তো 60% ভাড়া বাড়ায় তারা অর্ধেক যাত্রী নিবে, কিন্তু আসলে বাস্তব প্রয়োগে সেটা দেখিনি এখন পর্যন্ত। সন্ধ্যা নেমে এলে যাত্রী বোঝাই করে এক এক করে সদরঘাট ছাড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের 42টি রুটের লঞ্চ। এদিকে বাসে টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। কাউন্টারের সামনে স্বাস্থ্যবিধি মানতে বা মানাতে কোনো তৎপরতাই চোখে পড়েনি। গাড়ির কথা বলছে একটাই আসবে, তাই এখন কয়টায় আসবে এখনো বলতে পারতেছি না। যাত্রী সংখ্যার কমের কারণে পরিবহন মালিকরা গাড়ির সময়টা মেনটেন করতে পারতেছে না। 2 সিটেরই ভাড়া নিছে, বসাইছে ডাবল। যাত্রার চতুর্থ দিনে খেই হারিয়েছে ট্রেনও। যাত্রীদের বাড়তি চাপ থাকায় ট্রেনের মধ্যেও পাশাপাশি আসনে বসেন যাত্রীরা। বিনা টিকিটে অনেকেই চড়ে বসেন ট্রেনে। টিকিট পাই নেই, টিকিট কাটার জন্য গিয়েছিলাম তো পাই নেই। আমরা একসাথে আসছি তো তাই একটু কথা বলতেছি। আমাদের সিট ওই পাশে, আমি ওই পাশে চলে যাব। একটু ফাঁকে ফাঁকে বসার কথা, অবশ্য বসছি ফাঁকে ফাঁকে। তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় সোমবার সব গণপরিবহনে ভিড় আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, সাদিয়া, সদরঘাটে কিন্তু ভিড় আসলে আরও বেড়েছে। যদিও এখন শুধুমাত্র বরিশাল সদর জেলা এবং ঝালকাঠি জেলা, এর পাশাপাশি চাঁদপুর জেলায় 3টি জেলার লঞ্চ রয়েছে। এর বাইরে বাকি যে দক্ষিণাঞ্চলের 18টি জেলা রয়েছে সেই সব লঞ্চ কিন্তু ইতিমধ্যেই সদরঘাট ছেড়ে গিয়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত সদরঘাট থেকে প্রায় 85টি মতো লঞ্চ ছেড়ে গিয়েছে। শুধুমাত্র বরিশাল এবং ঝালকাঠি ছাড়া চাঁদপুরের লঞ্চ কিন্তু রাত 12টা পর্যন্ত চলবে। এবং এই মুহূর্তে এই সদরঘাটে এতটাই যাত্রী চাপ রয়েছে বা যাত্রী রয়েছে, সে কারণে সদরঘাটে কিন্তু যে মোবাইলের যে নেট সেটিও কিন্তু দুর্বল হয়ে পড়েছে মানুষের চাপে। অর্থাৎ এই এলাকায় এতগুলো এই মুহূর্তে মোবাইল সিম রয়েছে যে মোবাইলের যে সাধারণ নেটওয়ার্কিংটাও কিন্তু এখানে সমস্যা হচ্ছে। তো বহু কাজে বুঝতেই পারছেন যে যাত্রী চাপ কিন্তু রয়েছে। তবে যেহেতু পন্টুনগুলো এবছর নতুন করে অনেক বড় করে করা হয়েছে, চওড়া করা হয়েছে, এ কারণে পন্টুনে কিন্তু তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে চাপ কম থাকে বা অন্যান্য বছরের চেয়ে যেখানে ভিড় থাকে সেটি কম। আর মাস্কের কথা যদি বলি, মোটামুটি
আমরা যতদূর দেখেছি এখানে সদরঘাটে প্রায় 80 থেকে 90% মানুষই সদরঘাটে মাস্ক পরছেন, কারণ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিআইডব্লিউটিএ সহ অনেকেই কিন্তু মাস্কের বিষয়ে বেশ কঠোর অবস্থানে রয়েছেন। কিন্তু যেটি হচ্ছে যে ডেকগুলো রয়েছে বা লঞ্চের যে চারপাশ জুড়ে সামনে করিডোর থাকে, করিডোরগুলো রয়েছে, সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি যে মানার সেটির কিন্তু কোনো ব্যবস্থা বা স্বাস্থ্যবিধি মানাতেও কিন্তু কোনো ব্যবস্থা এখানে অন্তত রাখা হচ্ছে না। আমরা দেখেছি গাদাগাদি করে, ঠাসাঠাসি করে, একজনের উপর আরেকজনে বসে শুয়ে, মানে যেভাবে অন্যান্য সময় হয় সেটি হয়। তবে আর যদি বলি যে অন্যান্য বছর যেমন প্রত্যেকটি লঞ্চ ছাদে গাদাই করে যায়, ছাদ পুরো ভরে যায়, সেটি কিন্তু এখনো হয়নি। আমরা আজ দেখেছি 2-4টি লঞ্চ ছাদ ভরে যাত্রী নিয়ে ছেড়েছে, তবে বেশিরভাগ লঞ্চেই ছাদে কিন্তু যাত্রী সংখ্যা দেখা যায়নি। তবে এই ছাদে যাত্রী সংখ্যা দেখা না যাওয়ার বিষয়টি আগামীকাল কতটুকু থাকে তা নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে, কারণ আগামীকাল সব পোশাক কারখানা ছুটি হবে। সে কারণে এই যে যাত্রীদের চাপ কিন্তু দ্বিগুণ 3 গুণ হতে পারে আগামীকাল। তো সেটি কিন্তু আগামীকাল হয়তো এখানে এই যে নিয়ন্ত্রণ বা সামাজিক দূরত্ব আরও ভেঙে পড়তে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু বলা যায় সংক্রমণের ঝুঁকি বাড়ার যে শঙ্কা তা নিয়েই কিন্তু মানুষ লঞ্চে যাতায়াত করছে। আমার কাছে এই ছিল সবশেষ। সাদিয়া। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতুমুখী মহাসড়কে 2 লেনের কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে লেগে থাকে যানজট। উৎসব এলেই ঘরমুখী মানুষ আর যানবাহনের চাপে নাকাল হতে হয় যাত্রীদের। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় ধীর গতির টোল আদায়ের কারণে ভোগান্তি পৌঁছায় চরমে। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ লাইনে উত্তরবঙ্গগামী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও ট্রাকের সারি। কখনো থেমে থেমে চলছে গাড়ি, আবার কখনো দাঁড়িয়েই থাকছে ঘন্টার পর ঘন্টা। ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 120 কিলোমিটার সড়কের মধ্যে এলেঙ্গা পর্যন্ত 4 লেন। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 12 কিলোমিটার এলাকা 2 লেন হওয়ায় থেমে যায় গাড়ির গতি। এতে গাড়ির চাপ বাড়লেই মহাসড়কটিতে 30 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তি আরো বেশি কঠিন, বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি যাওয়া কষ্ট না। যানজটে আমাদের জীবন অতিষ্ঠ, এখন আর জীবন বাঁচে না। সরকারের কাছে দাবি জানায় যে এই কাজটা যেন আমাদের 4 লাইনটা দ্রুতভাবে করে দেয়। যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কে কাজ করছে বিপুল সংখ্যক হাইওয়ে পুলিশ। তবে টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতির কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে বলে দাবি পুলিশ সুপারের। যদি টোল প্লাজা কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পার্টে কিন্তু যানজট লেগে যায়। আমাদের 6 শতাধিকের উপরে ফোর্স কিন্তু এই যানজট নিরসনে কাজ করতেছে। ঈদে এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 22 জেলার লাখ লাখ মানুষ ঘরমুখী। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশে করোনার 3য় ঢেউ শুরুর পর থেকেই আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে প্রতিদিন। দেশে সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 225 জন, শনাক্ত হয়েছেন 11,578 জন। আইসিইউ, অক্সিজেন আর শয্যা সংকটে বেসামাল হাসপাতালগুলো। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। করোনায় মৃত্যু আর সংক্রমণের হার বেড়েই চলেছে। জেলা শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে বিপজ্জনক গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। আইসিইউ সংকটে মুমূর্ষু রোগীরা প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন। অক্সিজেনের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি করছেন স্বজনরা। আপ্রাণ চেষ্টার পরও ফিরে না পাওয়া প্রিয়জনের মৃত্যুতে হাসপাতালগুলোতে থামছে না আহাজারি। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 60 জন, এরপরই খুলনা বিভাগে 54 জন, চট্টগ্রামে 40 জন, ময়মনসিংহে 14 জন, রাজশাহীতে 20 জন, রংপুরে 14 জন, সিলেটে 14 জন, বরিশালে 9 জন মারা গেছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম খুলনা নগরীতে মৃত্যুর ঊর্ধ্বগতি কোনো মতেই থামানো যাচ্ছে না। 4টি কোভিড হাসপাতালে একদিনেই প্রাণ হারান 11 জন। ইমার্জেন্সি আইসিইউতে দেওয়া লাগতেছে, কোনো জায়গায় আইসিইউ নেই। আল্লাহ যদি এখন সহায় হয় তাহলে আইসিইউ পাইতে পারি। করোনা পরিস্থিতি বেসামাল ময়মনসিংহেও, আইসিইউ সংকট ভয়াবহ। 24 ঘন্টায় করোনা ইউনিটে 6 জন মারা গেছেন। আইসিইউর জন্য চেষ্টা করছি, কিন্তু এখানে তো ফাঁকা নাই। এখন ডাক্তাররা বললো যে আপনারা ঢাকায় চেষ্টা করেন। আশঙ্কাজনকভাবে রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এখন অধিকতর জটিল, সিভিয়ার, ক্রিটিক্যালি
ইল পেশেন্টগুলো বেশি ভর্তি হচ্ছে। করোনা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উত্তরের জেলা বগুড়ায়। গত 24 ঘন্টায় জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। শুধু অক্সিজেনের অভাবেই লোকটা মারা গেছে। আইসিইউ সাপোর্টের দরকার, পাচ্ছি না আমরা। শয্যা বাড়িয়েও চাপ সামলাতে টালমাটাল রাজশাহী মেডিকেল। গত 24 ঘন্টায় হাসপাতালটির কোভিড ইউনিটে মারা গেছেন 4 জন। প্রচুর অক্সিজেনের অভাব হচ্ছে, কিন্তু ব্যাপক খারাপ অবস্থার ভিতরের দিকে 2টা রোগী মারা গেল, এই 2টা আইসি খালি হয়ে দিকে বলে। একদিনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 3 জেলায় করোনায় মারা গেছেন 25 জন, এর মধ্যে শুধু কুষ্টিয়াতেই 15 জন। এছাড়া মৃত্যুর তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে অন্য জেলাগুলোতেও। এর মধ্যে চট্টগ্রামে 11 জন, কুমিল্লায় 9 জন, নোয়াখালীতে 8 জন, চুয়াডাঙ্গায় 5 জনের মৃত্যু হয়েছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। দেশে বাড়ছে টিকার মজুদ। গতরাতে সিনোফার্মের 20 লাখ ডোজ আসার পর আগামীকাল আসছে মডার্নার আরও 30 লাখ টিকা। সম্ভাবনা তৈরি হয়েছে মাস দেড়েকের মধ্যে আরও 2 কোটি ডোজ আসার। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মডার্না আর সিনোফার্মের 45 লাখ ডোজ আসার 2 সপ্তাহের মাথায় দেশে এলো সিনোফার্মের আরও 20 লাখ টিকা। গত 6 মাসে বিভিন্ন উৎস থেকে দেশে এখন পর্যন্ত আসা টিকার মজুদ 1 কোটি 80 লাখ, যার মধ্যে প্রয়োগ হয়েছে 1 কোটি 11 লাখের বেশি। সম্ভাবনা তৈরি হয়েছে মাস দেড়েকের মধ্যে দেশে আরও 2 কোটির মতো টিকা আসার। টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে সোমবার আসার কথা মডার্নার আরও 30 লাখ টিকা। ক্রয় চুক্তির আওতায় আগামী মাসে আসবে সিনোফার্মের আরও 50 লাখ ডোজ। এছাড়া আগস্টে ফাইজারের 60 লাখ টিকা পাঠানোর কথা জানিয়েছে কোভ্যাক্স। আর এস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়ে যে 14 লাখ মানুষের অনিশ্চয়তা রয়েছে তাও কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপ থেকে দেশে আসার অপেক্ষায় কোভ্যাক্সের আওতায় 10 লাখ এস্ট্রাজেনেকার টিকা আর 29 লাখ ডোজের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। এছাড়া আগামী মাসে আসতে পারে রাশিয়া থেকে স্পুটনিক ভি। এমন আশা জাগা নেওয়া চিত্র টিকাদান কর্মসূচিতে গতি রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। আমাদের হাতে সহসাই চলে আসবে যে আমরা অ্যাস্ট্রাজেনেকা যে কজন বাদ পড়েছে খুব শীঘ্রই তারা টিকা পেয়ে যাবে। তবে টিকার মজুদ বাড়ার সঙ্গে সঙ্গে সংরক্ষণাগারের সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 10 কোটি ডোজ টিকার বন্দোবস্ত করা হয়েছে বলে জানান নীতি নির্ধারকরা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি মাল দরিয়ায় ঢাল। প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের এমন মনোভাবে পরিবর্তন এসেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে কারণেই করোনার মধ্যেও এগিয়েছে দেশ। সকালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। এ সময় জবাবদিহির চর্চা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। সরকারি সেবা পেতে মানুষের হয়রানি কমিয়ে জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে 2014-15 অর্থ বছরে প্রত্যেকটি মন্ত্রণালয় ও বিভাগে প্রচলন ঘটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির। সরকারি দায়িত্ব পালনে প্রতি বছরের মতো এবারও স্বাক্ষরিত হলো সরকারের সবগুলো মন্ত্রণালয় ও বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে একযোগে সব সচিব 2021-22 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই করেন। প্রধানমন্ত্রীর পক্ষে এসব চুক্তিপত্র গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সচিব সংস্কৃতি বিষয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনার বাধায় বাংলাদেশ এখনো সচল, প্রজাতন্ত্রের সব কর্মকর্তার আন্তরিক সক্রিয়তায়। করোনা শুধুমাত্র সংকট না, বরং এর থেকে সবথেকে বেশি আঘাত আসছে আর্থসামাজিক উন্নয়নের পথে। বাংলাদেশকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম সেখানে একটা বিরাট ধাক্কা লেগেছে। তারপরেও আমরা মনে করি যে এরই মধ্যে আপনারা প্রত্যেকে যে হওয়ার দায়িত্ব এমন চমৎকারভাবে পালন করেছেন যাতে অন্তত গতিশীলতাটা আমরা ধরে রাখতে পেরেছি। জনগণকে সেবা দিতে জবাবদিহির চর্চা আরও বাড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। আমাদের লক্ষ্য যে দেশের সুশাসন নিশ্চিত করা। আগে যেমন সরকারি মাল দরিয়ামে ঢালাটা ভাবছিল, সেটা নেই। আজকে প্রত্যেকে কিন্তু নিজে নিজে কাজটাকে নিজের বলে গ্রহণ করছেন। যারা যেখানে দায়িত্বরত আছেন আপনারা একটু চেষ্টা করবেন মানুষকে বোঝাতে এবং তারা যেন এই মাস্কটা পরে। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ভ্যাকসিনের নিশ্চয়তা সবার জন্যই। কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ইভ্যালি সহ 6 ই-কমার্স প্রতিষ্ঠানকে তলব বাণিজ্য মন্ত্রণালয়ের। সব কোম্পানিকে শৃঙ্খলায় আনার হুঁশিয়ারি। চলছে দেশের বাইরে অর্থ পাচারের অনুসন্ধান। ঢাকার বাইরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাজধানীর কোরবানির হাটেও বাড়ছে ক্রেতার সমাগম। ক্রেতারা যে দাম হাঁকছেন তাতে পশু লালন পালনের খরচও উঠে আসছে না বলে দাবি
বিক্রেতাদের, যদিও ক্রেতারা বলছেন দাম বেশি। স্বাস্থ্যবিধি না মানা হলে হাট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরের মেয়র। এদিকে পশুর হাট ঘিরে যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে কাজ করছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। নবাব, রাজা, বাদশাহ, লালপাহাড় এমন সব বাহারি নামের ফ্রিজিয়ান, ব্রাহ্মা ও দেশি জাতের কোরবানির পশু নিয়ে রাজধানীতে এসেছেন বিভিন্ন জেলার খামারিরা। দাম হাঁকছেন 10 থেকে 15 লাখ টাকা, কিন্তু মিলছে না ক্রেতা। এলাকার টাকা 10,000 টাকা প্রতি গরুতে কম। 3 বছর মানে লালন পালন করছে, তাতে মানে যে টাকা দাম বলছে মানে আমার খরচ উঠবে না। মাঝারি ও ছোট আকারের পশুতেও দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের, যদিও ক্রেতারা বলছেন করোনার মধ্যে দাম বেশি চাচ্ছেন পশু বিক্রেতারা। যে গরু আমার পছন্দ 2 লাখ টাকা বা 2 লাখ টাকার ভিতরে, ওগুলো তারা দাম চাচ্ছে 3.5-3 লাখ টাকা। গরুর দামটা একটু বেশি মনে হচ্ছে এবং তারা চাচ্ছে আর কি বেশি দামে বিক্রি করার জন্য। মাঝারি গরুগুলো আগে 65-70 মধ্যে নেওয়া যেত, এবার সেগুলো আপনার দাম 1 লাখ টাকা চাচ্ছে, 90,000 টাকা চাচ্ছে, 75-80 নিচে পাওয়া যাচ্ছে না। এদিকে রাজধানীর পশুর হাটগুলো পরিদর্শন শেষে ট্রাকে চাঁদাবাজি বন্ধ সহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানের কথা জানায় র্যাব। যারা গরু ব্যবসায়ী আছেন, আপনারা আপনাদের ট্রাকের সামনে অথবা নৌপথে যাতায়াত করলে নদীর এই আপনাদের নৌকাতে আপনার গন্তব্যস্থল কোথায় একটা বড় ব্যানারে উল্লেখ করুন। আমরা বিভিন্ন যানবাহনের নিরাপত্তা তল্লাশি করছি, যাতে ঢাকামুখী পশু পরিবহনে চাঁদাবাজি কেউ করতে না পারে। এবছর অনলাইনে পশু কেনায় ও জাল টাকায় প্রতারণার শিকার হলে তাৎক্ষণিক র্যাবকে জানানোর কথা বলে সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার এবং কোরবানির জন্য পাঠানো 235টি গরু পেয়ে আনন্দ মিছিল করেছে ভাসানচরের রোহিঙ্গারা। সকালে উপহার সামগ্রী এবং কোরবানির পশু নিয়ে ওয়্যারহাউসের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন তারা। গরুগুলোকেও সাজানো হয় বর্ণিল সাজে। বিভিন্ন ক্লাস্টার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় আনন্দ মিছিলটি। গত 2 দিন ধরেই ভাসানচরের রোহিঙ্গাদের মধ্যে উৎসবের আমেজ। প্রথম দিনে পৌঁছে দেওয়া হয় ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও মাছ ধরার জাল সহ নানা সামগ্রী। এরপর যায় 235টি গরু। নানা অনিয়মের অভিযোগে ই-ভ্যালি সহ 6টি ই-কমার্স কোম্পানিকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 10 দিনের মধ্যে তাদের বিজনেস মডেল জমা দিতে হবে। সন্তুষ্ট না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। বিকেলে মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আলোচিত কোম্পানি ই-ভ্যালি কম পুঁজিতে বেশি দামের পণ্যের প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। এর মধ্যেই গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নিয়েছে প্রায় 300 কোটি টাকা। কিন্তু গেল মাসে বাংলাদেশ ব্যাংকের তদন্ত দল ই-ভ্যালির লেনদেনে মোটা অঙ্কের অনিয়ম বিষয়ে রিপোর্ট দেওয়ার পর তৎপর হয় বাণিজ্য মন্ত্রণালয়। ই কমার্স কোম্পানিগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রোববার বিকেলে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয় দেশের সব ই কমার্স কোম্পানিকে শৃঙ্খলার মধ্যে আনার। যিনি ব্যর্থ হবেন তাকে প্রথমত কারণ দর্শানো হবে, কয়েকদিন সময় দিয়ে, যে উনি বিজনেস প্ল্যানটা আমাদের দিবেন, যে এই বিজনেস প্ল্যানে তিনি কিভাবে সাস্টেনেবল হবেন। সেটা যদি বাংলাদেশের প্রচলিত আইনের সঙ্গে কমপ্লায়েন্ট না হয়, তখন হয়তো বা আমরা তার কোম্পানি বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাব। প্রশ্ন উঠেছে, এক্ষেত্রে ভোক্তাদের আটকে যাওয়া টাকা তুলে নেওয়া হবে কিভাবে? বাণিজ্য সচিব গ্রাহকদের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললেও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির পরামর্শ আপোষের। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী যখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ই কমার্স ব্যবস্থার জন্য, তিনি কিন্তু দেশের প্রচলিত আইনে মামলা করতে পারেন। আমার ক্ষমতা আছে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করার। এই সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করলে ভোক্তা পাবে 12,500 টাকা। যদি দুই পক্ষ আপোষ করে মোটরসাইকেলটা পায়, সেটি আপনি কি বেশি ভোক্তার স্বার্থ সুরক্ষার মধ্যে মনে করেন, না ওই 12,500 টাকা পাওয়াটার মধ্যে? এটি আপনাদের কাছে আমার পাল্টা প্রশ্ন। আরও 10টি ই কমার্স প্রতিষ্ঠানকে তাদের কাগজপত্র জমা দিতে বলা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রতারিত হয়েছেন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। ফের করোনা ঝুঁকি নিয়েই ঈদ যাত্রায় মানুষের ঢল। মহাসড়কে যানজট, 24 ঘন্টায় 225 জনের মৃত্যু। মাস 3 মধ্যেই আসছে আরও 2 কোটি টিকা। ঢাকার বাইরে জমজমাট কোরবানির হাট। উত্তরাঞ্চল থেকে ক্যাটল ট্রেনে ঢাকায় হাজার পশু। 10 ঘন্টায় চট্টগ্রাম সিটিতে বর্জ্য অপসারণের ঘোষণা। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।